misconceptions about exceptional learners. প্রথম মিসকনসেপশন বা মিথ যেটা আছে যে পাবলিক স্কুলস মে চুজ not to provide education for some students with disability. আর ফ্যাক্ট কি? Federal legislation specifies that to receive federal funds, every school system must provide a free, appropriate education for every student regardless of any disabling condition. অর্থাৎ যেটা মিথ সেটা হলো যে সমস্ত স্কুলে যে ডিসেবলদের নিতে হবে সেরকম কোনো অবস্থা নয়। পাবলিক স্কুল যেগুলো আছে মে চুজ নট টু প্রোভাইড এডুকেশন টু দ্য এক্সেপশনাল চিলড্রেন, তারা নিজেদের মতন করে নিতে পারে অথবা নাও নিতে পারে, রিজেক্ট করতে পারে এক্সেপশনাল চিলড্রেনদের। কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যাক্ট এটাই বলা হয়েছে যে সমস্ত স্কুলে ফ্রি এবং অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন দিতে হবে প্রতিটি ছাত্রকে রিগার্ডলেস অফ দেয়ার ডিসেবলিং কন্ডিশন। তাদের যে কোনো ধরনের ডিসেবলিং কন্ডিশন থাকুক না কেন তাদেরকে কিন্তু ফ্রি এবং অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন তাদেরকে প্রোভাইড করতে হবে। নেক্সট যে মিথটা আছে, বাই ল দ্য স্টুডেন্ট উইথ আ ডিসেবিলিটি মাস্ট বি প্লেসড ইন দ্য লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট, that is LRE. The LRE is always the regular classroom. That is a myth. A fact ki the law does require the student with a disability to be placed in the LRE. However, the LRE is not always the regular classroom. What the LRE does mean is that the student shall be separated as little as possible from home, family, community and the regular class setting while appropriate education is provided. In many but not all instances, this will mean placement in the regular classroom. অর্থাৎ দেখা যাচ্ছে যে মিথ যেটা আছে, যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট ডিসেবল স্টুডেন্ট যদি থাকে সেক্ষেত্রে তাদেরকে LRE তে প্লেস করতে হবে লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট অনুসারে। আমি পরে পরে আসছি যে লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে। লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ রেগুলার ক্লাসরুম এবং এটা কিন্তু সবসময় রেগুলার ক্লাসরুম। কিন্তু ফ্যাক্ট এটাই বলছে যে LRE তে কিন্তু এটা বলা হচ্ছে না যে সমস্ত ডিসেবল শিশুকেই অবশ্যভাবে রেগুলার ক্লাসরুমে প্লেসমেন্ট দিতে হবে। LRE তে কখনোই সেটা বলা হচ্ছে না। LRE তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের জন্য বিভিন্ন সেটিংস রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে তাদেরকে যাতে সবচেয়ে কম রেস্ট্রিকশন আছে এইরকম এনভায়রনমেন্ট। সবচেয়ে কম রেস্ট্রিকশন আছে কোন এনভায়রনমেন্টে? অর্থাৎ রেগুলার ক্লাসরুম। আর সবচেয়ে বেশি রেস্ট্রিকশন আছে কোন ধরনের এনভায়রনমেন্ট? সেটা হচ্ছে স্পেশাল স্কুল। স্পেশাল স্কুলে একটা শিশু যখন প্লেসমেন্ট পাচ্ছে সেটা হচ্ছে মোস্ট রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট এবং লিস্ট রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট হলো রেগুলার ক্লাসরুম। অর্থাৎ চেষ্টা করতে হবে যে শিশুটিকে যেন ক্রমে ক্রমে রেগুলার ক্লাসরুমে প্লেসমেন্ট দেওয়া হয়। কিন্তু এটা এই মানে নয় যে সবসময় যেটা বলা হচ্ছে যে LRE ইজ অলওয়েজ দি রেগুলার ক্লাসরুম, এটা কিন্তু ঠিক কথা নয়। নেক্সট যেটা বলা হচ্ছে মিথ হলো the causes of most disabilities are known but little is known about how to help individuals overcome or compensate for their disabilities. Fact key: in most cases the cases of disabilities are not known, although progress is being made in pinpointing why many disabilities occur. More is known about the treatment of most disabilities than about their causes. অর্থাৎ এখানে মিথ যেটা বলা হচ্ছে যে বেশিরভাগ ডিসেবিলিটির কজটা জানা, সুতরাং কিন্তু কজটা জানা অথচ এটা জানা না যে ওই ডিসেবল যে শিশুটি আছে তাকে
কিভাবে হেল্প করা যাবে টু ওভারকাম অর টু কম্পেনসেট ফর দ্য ডিসেবিলিটি। এই জায়গাটাতে একটা অসুবিধার জায়গা। কিন্তু ফ্যাক্ট এটাই বলছে যে কজেস অফ ডিসেবিলিটিস আর নট নোন। সব ক্ষেত্রে কিন্তু কজগুলো জানা যাচ্ছে না। আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে মায়ের বয়স যখন 30+ হয়ে যাচ্ছে তখন ডিসেবল কন্ডিশন হতে পারে, RH ইনকম্প্যাটিবিলিটি থাকলে ডিসেবিলিটি কন্ডিশন আসতে পারে, অথবা যদি কোনো ডিস্টার্বড এনভায়রনমেন্টে থাকে মা বা উডবি মাদার, তখন কিন্তু একটা ডিসেবল কন্ডিশন হতে পারে শিশুর মধ্যে। এরকম ভাবে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। বা জন্মের পর পর কোনো বড় অসুখ হলো, জন্ডিস হলো, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিসেবলিং কন্ডিশন হচ্ছে। কিন্তু সবসময় কিন্তু কজগুলো জানা যায় না। সুতরাং মোর ইজ নোন অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অফ মোস্ট ডিসেবিলিটি। দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টটাই কিন্তু জানা যাচ্ছে যে যখন একটা শিশু তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ধরা পড়লো তখন তাকে কিভাবে ট্রিটমেন্ট করা হবে, বা একটি শিশু যখন তাকে ধরা গেল যে সে লার্নিং ডিসেবিলিটি আছে, তার ডিসলেক্সিয়া আছে পার্টিকুলারলি, তখন কিন্তু ডিসলেক্সিক একটি শিশুকে কিভাবে ইন্টারভেনশন করতে হবে সেটা কিন্তু জানা যাচ্ছে, সেটা কিন্তু নোন ফ্যাক্ট। কিন্তু কজেস গুলো কিন্তু লার্নিং ডিসেবিলিটিরও যেমন কজটা কিন্তু জানা যায় না, আননোন কজেস। নেক্সট যে মিথটা আছে সেটা হলো পিপল উইথ ডিসেবিলিটিস আর জাস্ট লাইক এভরিওয়ান এলস। এটা মিথ। ডিসেবলটা অন্য সকলের মতনই একই রকম। ফ্যাক্ট কি বলছে? ফার্স্ট, no two people are exactly alike. People with disabilities, just like everyone else, are unique individuals. Most of their abilities are much like those of the average person who is not considered to have a disability. Nevertheless, a disability is a characteristic not shared by most people. It is important that disabilities be recognized for what they are, but individuals with disabilities must be seen as having many disabilities, other characteristics that they share with the majority of people. অর্থাৎ যেটা বলা হচ্ছে যে মিথটা হলো যে পিপল উইথ ডিসেবিলিটিস আর জাস্ট লাইক এভরিওয়ান এলস, অন্যান্যরা যেরকম ঠিক একই রকম হচ্ছে, যে কোনো ধরনের ডিসেবল কন্ডিশন যদি থাকে কোনো শিশু বা কোনো ব্যক্তি, তারা একই রকম। কিন্তু ফ্যাক্ট যেটা বলছে সেটা কিন্তু বলছে যে যারা ডিসেবল হচ্ছেন বা পার্সন উইথ ডিসেবিলিটিস, তারা কিন্তু অ্যাভারেজ অন্যান্যদের থেকে একটু ডিফারেন্ট ইন হোয়াট সেন্স? তারা কিন্তু কিছু কিছু ক্যারেক্টারিস্টিক সকলের মতন একই রকম নয়, তার থেকে কিন্তু আলাদা হচ্ছে। এবং এটা আলাদা হচ্ছে এই কারণে যেহেতু তাদের মধ্যে ডিসেবিলিটিটা আছে। এক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন দেখা গেছে এরকম একটা কেস স্টাডি আমি নিজে প্রত্যক্ষ করেছি, যেটা আমি শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে যে একটি শিশু, সে যখন জন্মেছিল মানসিক প্রতিবন্ধকতা তার মধ্যে ছিল না, সে ছিল কনজেনিটালি ব্লাইন্ড একটি শিশু। শিশুটি ধীরে ধীরে বড় হচ্ছে, তার বাবা মা বা তার পরিবারের যারা আছে তারা কিন্তু বুঝতেন না যে কিভাবে শিশুটিকে এনগেজ করা যাবে, কিভাবে শিশুটিকে শিক্ষা দিতে হবে বা শেখাতে হবে কোনো কিছু। ফলে যেটা হতে থাকলো, এবং শিশুটি দেখা গেল পরবর্তীকালে আর একটা ছোট ভাই হলো, ফলে ওই যে শিশুটি সে কিন্তু পরিবারের কাছে সবসময় একটা নেগলেক্টেড হতে থাকলো। এই যে নেগলেক্টেড হতে থাকলো, এতে করে কি হলো, শিশুটি যখন আলাদাভাবে তাকে যখন শেখানো হলো না যে সে কিভাবে তার চাহিদাগুলো, বেসিক যে চাহিদাগুলো, খিদে পেয়েছে, জল তেষ্টা পেয়েছে বা সে টয়লেটে যেতে চাইছে, এই যে বেসিক নিডস গুলো, সেগুলো সে কি করে কনভে করবে তার প্রিয়জনদের কাছে, তার মা বাবার কাছে, সেটাও কিন্তু তার বাবা মা তাকে শেখালেন না। এটা শেখালেন না এই কারণেই, এটা ইগনোরেন্স, তাদের জানা নেই, এবং নেগলেক্টেন্সও রয়েছে, নেগলিজেন্সিও আছে তাদের, যে যেহেতু শিশুটি ব্লাইন্ড একটি শিশু,
আমরা অন্য যে বাচ্চাটি হয়েছে তার দিকে আমরা বেশি নজর দিই, ফলে ওকে ফেলে রাখা হলো। এতে করে দেখা গেল ওর মধ্যে কতগুলো বিহেভিয়ার, একটা খুব কমন ফিচার আছে যারা এই ধরনের কনজেনিটালি ব্লাইন্ড, দেখা যায় যে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে একই ধরনের রিপিটেটিভ বিহেভিয়ার, সেলফ স্টিমুলেশন তাদের মধ্যে থাকে। সেলফ স্টিমুলেটিং বিহেভিয়ার আমরা বলি, এক জায়গায় বসে দুলছে, একভাবে দুলছে, তো এটা হচ্ছে সেলফ স্টিমুলেটিং বিহেভিয়ার। তার করার কিচ্ছু নেই, সুতরাং সে ওইটা করে করে নিজের একটা মোটর অ্যাক্টিভিটি হচ্ছে এবং সে একটা স্টিমুলেশন পাচ্ছে, এই বিহেভিয়ার দেখা গেল। এছাড়া দেখা গেল কি যখনই তার খিদে পাচ্ছে বা জল তেষ্টা পাচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে, সে যেটা মুখে প্রকাশ ভালোভাবে করতে পারছে না, সে জানে না কিভাবে প্রকাশ করতে হবে, তাকে শেখানো হয়নি সেটা কিভাবে প্রকাশ করতে হবে, সে কি করছে, কিছু বিহেভিয়ার ট্যান্ট্রাম দেখাচ্ছে। কিছু এমন ট্যান্ট্রামস সে দেখাচ্ছে যখন তার বাবা মা তাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গেল বা স্পেশাল এডুকেটরের কাছে নিয়ে গেল, তারা বললো যে শিশুটি ব্লাইন্ড তো আছে, তার সঙ্গে ভিজুয়ালি চ্যালেঞ্জ তো বটেই, তার সাথে মনে হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা আছে। কিন্তু আলটিমেটলি কিন্তু দেখা গেল যে শিশুটি কিন্তু মানসিক প্রতিবন্ধী নয়, এটা কিন্তু অ্যাকোয়ার্ড হচ্ছে তার এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেগুলো কিন্তু যেহেতু তাকে শেখানো হয়নি, সেখান থেকে সেটা অ্যাকোয়ার্ড হচ্ছে। এটা এই কারণে এতগুলো কথা বলা বা এতটা এক্সাম্পল দেওয়া, এই কারণে যে এটা বোঝানো যে একটি শিশু বা একজন মানুষ, পিপল উইথ ডিসেবিলিটি, সে কিন্তু আর 5টা সাধারণ মানুষের মতো একই রকম, কিন্তু কিছু ক্ষেত্রে তাকে কিন্তু স্পেশাল এডুকেশনাল ইন্টারভেনশন দিতে হবে। না যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে তার যে প্রেজেন্ট কন্ডিশন তার থেকে সে কিন্তু ডিটোরিয়েট করবে, এই জন্য এটা বলা। নেক্সট আরেকটি মিথ, আ ডিসেবিলিটি ইজ এ হ্যান্ডিক্যাপ। ফ্যাক্ট কি? A disability is an inability to do something, the lack of a specific capacity. Whereas a handicap, on the other hand, is a disadvantage that is imposed on an individual. A disability may or may not be a handicap, depending on the circumstances. For example, the inability to walk is not a handicap in learning to read, but it can be a handicap in getting into the stands at a ball game. Sometimes handicaps are regardlessly imposed on people with disabilities. For example, a student who cannot write with a pen but can use a typewriter or word processor could be needlessly handicapped without such equipments. অর্থাৎ দেখো, ডিসেবিলিটি এবং হ্যান্ডিক্যাপ, আমরা কখন বলছি ডিসেবল, কখন বলছি হ্যান্ডিক্যাপ, দের ইজ আ ডিফারেন্স বিটুইন দিস টু টার্ম। আমরা কিন্তু অনেক সময় ডিসেবল এবং হ্যান্ডিক্যাপকে একসঙ্গে মিশিয়ে ফেলি, অনেকটা গুলিয়ে ফেলি আমরা যাকে বলি। আমরা কিরকম ভাবে করছি, ডিসেবিলিটি হচ্ছে lack of a specific ability or specific capacity, whereas handicap is a disadvantage that is imposed on an individual. অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা শিশু যখন লিখতে পারছে না, সে পেন ধরে লিখতে পারে না, দ্যাট কুড বি আ ডিসেবিলিটি, কিন্তু তার হ্যান্ডিক্যাপিং কন্ডিশন সেটা নয়। হ্যান্ডিক্যাপিং কন্ডিশন কেন নয়? সে পেন ধরে যদিও লিখতে পারে না, কিন্তু তাকে যদি একটা টাইপরাইটার দেওয়া হয় বা কোনো অন্য অ্যাডাপ্টেশন তাকে দেওয়া হয়, তখন কিন্তু সে লিখতে সক্ষম হচ্ছে। অর্থাৎ যদি তাকে কিছু অ্যাডাপ্টেশন দেওয়া হয় তবে তার হ্যান্ডিক্যাপিং কন্ডিশনটা কিন্তু চলে যাচ্ছে, হ্যান্ডিক্যাপ তাকে আর বলা যাচ্ছে না। এটাকে বলা হচ্ছে যে এই যে ডিফারেন্সটা ডিসেবিলিটি এবং হ্যান্ডিক্যাপের মধ্যে, এই ডিফারেন্সটা রয়েছে। কিছু লেজিসলেশনস নিয়ে আলোচনা করব, খুব দরকারি এবং একদম শুরুর দিকে যে লেজিসলেশনটা এই এক্সেপশনাল শিশুদের জন্য, শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী ছিল, সেই লেজিসলেশন সম্বন্ধে এখন আমি আলোচনা করব। সবগুলো নিয়ে আমি বলবো না এখানে, খুব দরকারি
দুটি তিনটি লেজিসলেশন যেটা নিয়ে আমি এই মুহূর্তে বলবো। প্রথম লেজিসলেশনটি হলো দি এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপড চিলড্রেন অ্যাক্ট অফ 1975। The Education for All Handicapped Children Act of 1975, যেটা কিনা পাবলিক ল PL 94/142, এটা খুব একটা দরকারি পদক্ষেপ ছিল। এই যে এক্সেপশনাল শিশু বা হ্যান্ডিক্যাপড চিলড্রেন যারা, তাদেরকে তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা খুব দরকারি পাবলিক ল, এটা সম্বন্ধে আমি বলছি। 6 প্রিন্সিপালস অফ আইডিয়া। কি কি প্রিন্সিপালস ছিল? প্রথম যেটা ছিল জিরো রিজেক্ট, লোকেট, আইডেন্টিফাই অ্যান্ড প্রোভাইড সার্ভিসেস টু অল এলিজিবল স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস। নেক্সট, প্রোটেকশন ইন ইভ্যালুয়েশন, conduct an assessment to determine if a student has an idea-related disability and if he or she needs special education service. Free appropriate public education. Develop and deliver an individualized education program of special education services that confers meaningful educational benefit. List restrictive environment. Educate students with disabilities with non-disabled students to the maximum extent appropriate. Procedural safeguard. Comply with the procedural requirements of the idea. And lastly, parental participation, that is collaborate with parents in the development and delivery of their child's স্পেশাল এডুকেশন প্রোগ্রাম। এবার এক এক করে বলি। জিরো রিজেক্ট, যেখানে বলা হচ্ছে যে সমস্ত শিশুকেই ইনক্লুড করতে হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার ডিসেবিলিটি, সমস্ত শিশুদেরকেই এডুকেশনের মানে আন্ডারে আনতে হবে। নেক্সট, প্রোটেকশন ইন ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্ট টু ডিটারমিন ইফ স্টুডেন্ট হ্যাজ আইডিয়া রিলেটেড ডিসেবিলিটি, এবং তার জন্য স্পেশাল এডুকেশনাল সার্ভিস প্রোভাইড করতে হবে। নেক্সট, ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক এডুকেশন, এক্ষেত্রে বলা হচ্ছে যে স্পেশাল এডুকেশন সার্ভিসটা সকলের জন্যই দিতে হবে, ফ্রি অফ কস্টে দিতে হবে, এবং সেটা কিন্তু একটা বিশেষ বয়স পর্যন্ত, যেটা পরবর্তীকালে সর্বশিক্ষা অভিযানের আন্ডারে নিয়ে আসা হয়েছে। লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট। লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট বলতে বলা হচ্ছে যে এডুকেট স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস উইথ নন ডিসেবল স্টুডেন্ট টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট অ্যাপ্রোপ্রিয়েট, যতটা সম্ভব তাদেরকে নন ডিসেবল শিশুদের সাথে একসঙ্গে পড়াশোনা করাতে হবে। প্রসিডিউরাল সেফগার্ড, যা যা দরকার, comply with procedural requirements of the idea, যা যা রিকোয়ারমেন্টস আছে তার সঙ্গে কমপ্লাই করতে হবে। দেন প্যারেন্টাল পার্টিসিপেশন, এই যে এডুকেশন, চাইল্ডস যে স্পেশাল এডুকেশন প্রোগ্রাম, তার ভেতরে প্যারেন্টসদেরকেও ইনভলভ করতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এই 6টা প্রিন্সিপাল আইডিয়াতে বলা হয়েছিল, এবং পরবর্তীকালে এখনো পর্যন্ত আমরা কিন্তু এই প্রিন্সিপালগুলোর উপর বেস করে পরপর বিভিন্ন লস গুলো এসেছে এবং সেই মতো ইন্টারভেনশন হচ্ছে।